সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই নিয়মিত পড়াশোনা করছো, সবাই সুস্থ আছো। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো করছো। আজকে তোমাদের সঙ্গে আমি আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে আমি আলোচনা করছিলাম। তোমরা উদ্ভিদ শারীরতত্ত্বের খনিজ লবণ পরিশোষণ নিয়ে আমি প্রথম যে ক্লাসগুলো নিয়েছি তার পাশাপাশি গত সপ্তাহে খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া শুরু করেছিলাম এবং খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়ার লুন্ডেগার্ড এবং বাস্ট্রোম থিওরি আমি আলোচনা করেছি। আজকের তোমাদের জন্য আলোচ্য বিষয় হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটিন লেসিথিন মতবাদ। তো শিক্ষণফল হিসাবে প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদ ব্যাখ্যা করতে পারবে, আজকের প্রোটিন লেসিথিন মতবাদ বিশ্লেষণ করতে পারবে। আশা করি তোমরা ধৈর্য সহকারে শুনতে থাকবে। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ আধুনিক ধারণা অনুযায়ী কোষ ঝিল্লির উভয় দিকে একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা সৃষ্টির মাধ্যমে আয়নগুলো কোষের ভিতরে প্রবেশ করে। এই মতবাদ অনুসারে আয়ন নির্দিষ্ট সংখ্যক প্রোটিন বাহক দ্বারা বাহিত হয়ে বাইরের দ্রবণ থেকে কোষের ভিতরের দ্রবণে প্রবেশ করে। আমরা জানি যে উদ্ভিদ তার মূলদ্রবের মাধ্যম দিয়ে মাটির যে কণার মাঝখানে যে পানিগুলো আছে সেই পানিগুলোর মধ্যে যে খনিজ লবণ, সেই খনিজ লবণগুলো কিন্তু তোমরা জানো আয়নিক কন্ডিশনে থাকে। সেগুলো হয় ক্যাটায়ন হতে পারে অথবা অ্যানায়ন হতে পারে। তো এই মাটির কলয়েড যে কণাগুলো আছে, কলয়েড কণার মাঝখান থেকে পানিতে দ্রবীভূত যে আয়নগুলো, সেই আয়নগুলো কিভাবে গ্রহণ করে তার একটা ব্যাখ্যা আমরা দিতেছি এখানে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদের মাধ্যম দিয়ে। এখানে বলা হচ্ছে যে কোষ ঝিল্লির, তোমরা জানো মূলরোমের যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরের নিচে আছে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির উভয় দিকে একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়। এই গ্রেডিয়েন্টের মাধ্যমেই আয়নগুলো কোষের ভিতরে প্রবেশ করে। এই মতবাদ অনুসারে আয়ন নির্দিষ্ট সংখ্যক প্রোটিন বাহক দ্বারা বাহিত হয়ে বাইরের দ্রবণ থেকে কোষের ভিতরের দ্রবণে প্রবেশ করে। অর্থাৎ আয়নগুলো যে বহন করার জন্য বাহক থাকে সেই বাহক হচ্ছে প্রোটিন, এবং নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নগুলোকে বহন করে কোষ ঝিল্লির অর্থাৎ বাইরের যে দ্রবণ আছে কোষ ঝিল্লির, সেই বাইরের দ্রবণ থেকে কোষের ঝিল্লির ভিতরের দ্রবণে প্রবেশ করে। তো দেখি আমরা দেখতে থাকি কিভাবে হয় প্রক্রিয়াটি। এক্ষেত্রে নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নের বাহক হিসেবে কাজ করে। ইতোমধ্যে আমি বলেছি কোষের ভিতরের আয়ন প্রবেশের জন্য চালিকা শক্তির প্রয়োজন হয়। ধারণা করা হয় কোষ ঝিল্লির ভিতরের তলের দিকে এটিপিএস এনজাইমের ক্রিয়ায় এটিপি ভেঙে যে শক্তি নির্গত হয়, যা অ্যানায়ন বা ক্যাটায়ন প্রবেশের উক্ত চালিকা শক্তি হিসেবে কাজ করে। তাহলে বলা হচ্ছে যে এটিপিএস এই এনজাইম এখানে অ্যাক্টিভেশন হয়, এটি এটিপিকে ভেঙে যে শক্তি নির্গত করবে, এই শক্তিটি আয়ন প্রবেশের ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে কাজ করবে। এই শক্তির প্রভাবে প্রোটন কোষের বাইরে নিক্ষিপ্ত হয়, যাকে প্রোটন পাম্প বলা হয়। অর্থাৎ এটিপি ভেঙে যে শক্তি নির্গত হবে এর প্রভাবে হাইড্রোজেন, তোমরা জানো যে প্রোটন এবং ইলেকট্রন তৈরি করে। তো এখানে প্রোটনটা কোষের বাইরে নিক্ষিপ্ত হবে এবং একটা প্রোটন পাম্প তৈরি হবে। যে পাম্প অর্থাৎ একটা আয়নিক পাম্প তৈরি হবে। প্রোটন যেহেতু পজিটিভ আয়ন, তাহলে নেগেটিভ আয়নকে সে কি করতে পারে, পাম্পের মাধ্যম দিয়ে কোষের ভিতরে অর্থাৎ ঝিল্লির ভিতরে আনতে পারে।
প্রোটন পাম্পের কারণে কোষের বাইরের সাথে ভিতরের দিকে পিএইচ গ্রেডিয়েন্ট, অর্থাৎ কোষের বাইরে পিএইচ কম এবং ভিতরে পিএইচ বেশি, ও পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, অর্থাৎ কোষের বাইরে পজিটিভ চার্জ বেশি এবং ভিতরে পজিটিভ চার্জ কম হয়। আমি বলতেছি যে হাইড্রোজেন আয়ন বা প্রোটনটা যখন বাইরের দিকে চলে যায় তখন বলা হচ্ছে কোষের বাইরে পজিটিভ চার্জটা বেশি হবে এবং ভিতরে পজিটিভ চার্জটা কম হবে, এবং এটিকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স বলা হয় থাকে। অর্থাৎ এই ফোর্সের কারণেই কোষের বাইরে পজিটিভ চার্জ বেশি এবং ভিতরে নেগেটিভ চার্জ কম। তো এই ধরনের একটা যে প্রসেস সেটিকে আমরা বলছি ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট অথবা প্রোটন মোটিভ ফোর্স। কোষ পর্দার অভ্যন্তরে প্রোটন মোটিভ ফোর্স তৈরি হলেই বাহক প্রোটিনগুলো সক্রিয় হয় এবং ক্যাটায়নগুলো বহন করে বাইরের দ্রবণ থেকে ভিতরের দ্রবণে নিয়ে আসে। অর্থাৎ এই প্রোটন মোটিভ ফোর্সটা যদি তৈরি হয় ডিউ টু, আমরা দেখতে পেলাম যে হাইড্রোজেন যে পজিটিভ আয়ন প্রোটন সেটি কিন্তু বাইরে নিক্ষিপ্ত হয়। এই ফোর্স বাইরে নিক্ষিপ্ত হলেই আয়ন বাহকের যে প্রোটিনগুলো সেগুলো সক্রিয় হয় এবং তারা ক্যাটায়নগুলো বহন করে বাইরের দ্রবণ থেকে ভিতরের দ্রবণে নিয়ে আসে। আমরা একটু দেখতে থাকি। একই সময়ে প্রোটনগুলো বাহির থেকে ভিতরে ঢুকতে চায় এবং সেই সময় আয়নগুলো প্রোটনের সাথে প্রোটন অ্যানায়ন প্রোটিন বাহকের মাধ্যমে কোষাভ্যন্তরে প্রবেশ করে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে প্রোটনগুলো তো বাইরে নিক্ষিপ্ত হয়েছে আমাদের, সেটা আবার কোষের ভিতরে ঢুকতে চায় এবং সেই সময় কিছু অ্যানায়ন তারা বহন করে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। এই মতবাদটি পিটার ডি মিটচেল 1968 এর কেমিওস্মেটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত। অর্থাৎ প্রোটন অ্যানায়ন যে ট্রান্সপোর্ট সেটি কিন্তু পিটার ডি মিটচেলের মতবাদ হিসেবে পরিচিত। আমরা এখন দেখি গ্রাফিক্যাল ভাবে ছবিতে দেখতে থাকি যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তোমরা বুঝতে পারছো যে প্রোটনের সঙ্গে অ্যানায়নটা কো ট্রান্সপোর্ট অর্থাৎ সহ স্থানান্তর মতবাদ। প্রোটন অ্যানায়ন একসঙ্গে কিন্তু স্থানান্তরিত হয়ে কোষের ভিতরে প্রবেশ করে। তাহলে খেয়াল করো, এটি হচ্ছে কোষ ঝিল্লি, আমরা ছবিতে দেখাচ্ছি কোষ ঝিল্লি। বাইরে কিন্তু খুব খেয়াল করো যে পজিটিভ অর্থাৎ প্রোটনটা বাইরে নিক্ষিপ্ত হয়েছে কোষ ঝিল্লির বাইরে। এখানে এটিপি ভেঙে এডিপি প্লাস পিআই অর্থাৎ এটিপি এস যে এনজাইম তার প্রভাবে এটিপি ভেঙে যে শক্তি তৈরি হয়েছে সেখান থেকে প্রোটনটা কোষ ঝিল্লি বাইরে নিক্ষিপ্ত হয়েছে এবং এর সাথে সাথে কিন্তু বাইরের দ্রবণে পজিটিভ চার্জ বেশি এবং ভিতরের দিকে পজিটিভ চার্জ কম হয়ে যায়। ফলে এটিকে আমরা বলছি ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বলেছি বা প্রোটন মোটিভ ফোর্স বলেছি। এখন খেয়াল করো যে এই পাম্পটি যখন প্রোটন মোটিভ পাম্প বা প্রোটন যে বাইরে নিক্ষিপ্ত হলো সাথে সাথে কিন্তু ক্যাটায়ন, এখানে পটাশিয়াম আয়ন কিন্তু কি হলো, এই প্রোটন বাইরে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে ক্যাটায়নটি কিন্তু কোষ ঝিল্লির ভিতরে প্রবেশ করে। কেন করে? যে আমরা বলেছি যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্সে কি হয়, পজিটিভ চার্জ বাইরে বেশি হয়। এই চার্জ বেশি হওয়ার কারণে কিন্তু ভিতরের দিকে ক্যাটায়নগুলো অর্থাৎ পটাশিয়াম আয়নগুলো এখানে ঢুকতে পারে এই পাম্পের কারণে। নেক্সট হচ্ছে যে পরবর্তীতে এই প্রোটনটি আবার কিন্তু কোষ ঝিল্লির বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে চায় এবং তার সঙ্গে কিন্তু এই প্রোটনের সঙ্গে অ্যানায়ন কো ট্রান্সপোর্ট হিসেবে ভিতরে প্রবেশ করে। তাহলে দেখো অ্যানায়নটি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট হিসেবে পরিচিত। এটি কিন্তু বেসিক্যালি তোমাদের পিটার ডি মিটচেলের মতবাদ কেমিওস্মোটিক মডেলের এই ভিত্তিতে প্রতিষ্ঠিত। তো আমরা তাহলে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটি জানলাম। তোমাদের কোনো যদি বুঝতে অসুবিধা হয় আশা করি আমাকে ইনফর্ম করবো, আমি চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর। এখন আমরা আসি
যে প্রোটিন লেসিথিন বাহক মতবাদ, যে এই থিওরিতে কিভাবে আয়নগুলো কোষ ঝিল্লির বা বাইরের দ্রবণ থেকে মৌলমের ভিতরের দ্রবণে প্রবেশ করে আমরা একটু দেখতে থাকি। বেনেট এবং ক্লার্কস 1956 সালে খনিজ লবণের সক্রিয় শোষণের মতবাদ প্রকাশ করেন। তাদের মতে লেসিথিন নামক একটি প্রোটিনযুক্ত ফসফোলিপিড অ্যানায়ন এবং ক্যাটায়নের বাহক হিসেবে কাজ করে এবং লেসিথিন দ্বারা খনিজ লবণ শোষণ সম্পাদিত হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে লেসিথিন এটি একটি প্রোটন বাহক, এটিকে আমরা বলতে পারি ক্যাটায়ন অ্যানায়নের বাহক অর্থাৎ ক্যারিয়ার হিসেবে বাইরের দ্রবণ থেকে উদ্ভিদের যে কোষ ঝিল্লির ভিতরে খনিজ লবণের ক্যাটায়ন অ্যানায়নগুলো বহন করে নিয়ে আসতে সক্ষম হয়। এবং এই মতবাদ অনুযায়ী লেসিথিন কোষ ঝিল্লির বহিস্থ অঞ্চলে অ্যানায়ন ও ক্যাটায়ন গ্রহণ করে একটি অস্থায়ী আয়ন লেসিথিন কমপ্লেক্স যৌগ গঠন করে। তাহলে লেসিথিনটি আমাদের কোষ ঝিল্লির যে বাইরের দ্রবণ সেখানে অ্যানায়ন এবং ক্যাটায়নকে গ্রহণ করে একটি অস্থায়ী আয়ন লেসিথিন কমপ্লেক্স যৌগ গঠন করে। এখন দেখি যৌগটি কিভাবে ভিতরের দিকে আসে। পরে কোষ ঝিল্লির অন্তঃস্থ অঞ্চলে যৌগটি লেসিথিনেজ নামক এনজাইমের প্রভাবে বিশ্লেষিত হয়ে অর্থাৎ ভেঙে গিয়ে কোলিন ও ফসফোটাইডিক অ্যাসিড তৈরি করে এবং অ্যানায়ন এবং ক্যাটায়ন মুক্ত করে। পরে এটিপির সহায়তায় যৌগ দুটি কোষ ঝিল্লির বহিস্থ অঞ্চলে ফিরে এসে লেসিথিন গঠন করে। অর্থাৎ ভিতরের দিকে লেসিথিনটা ভেঙে যাবে, ভাঙার জন্য লেসিথিনেজ এনজাইম কিন্তু সক্রিয় হবে এবং ভেঙে কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড তৈরি করে এবং সাথে সাথে কিন্তু অ্যানায়ন ক্যাটায়নগুলো ভিতরে মুক্ত করে দেয়। পরে আবার এটিপি এর সহায়তায় কোলিন এবং ফসফোটাইডিক এই দুটো যৌগ কোষ ঝিল্লির বাইরে এসে লেসিথিন গঠন করে। এভাবে চক্রাকারে লেসিথিনের সংশ্লেষণ ও বিশ্লেষণের মাধ্যমে অ্যানায়ন ও ক্যাটায়ন শোষিত হয়। লেসিথিনেজ কোলিন অ্যাসিটাইলেজ ও কোলিন এস্টারেজ নামক এনজাইমগুলো, তাহলে এখানে দেখো লেসিথিনেজ কোলিন অ্যাসিটাইলেজ একটা এনজাইম এবং কোলিন এস্টারেজ এই একটি এনজাইম নামক এনজাইমগুলো কোলিন ও ফসফোটাইডিক যে অ্যাসিড সেই ফসফোটাইডিক অ্যাসিডের সমন্বয়ে আবার লেসিথিনকে কি করতে পারে, যুক্ত করতে পারে এবং তাকে বিশ্লেষণও করতে পারে, ভেঙে দিতেও পারে। তাহলে ফসফোটাইডিক অ্যাসিড এবং কোলিন যুক্ত হয়ে লেসিথিন তৈরি করবে, আবার এই দুটো যৌগ ভেঙে যায় অর্থাৎ লেসিথিন ভেঙে গিয়ে ভিতরের দিকে কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড তৈরি করবে। আমরা ছবির মাধ্যমে দেখি প্রেজেন্টেশনটা, এই মতবাদটি। এটি কোষ ঝিল্লি আমরা চিন্তা করি, কোষ ঝিল্লির টোটাল অংশটুকু এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যারো চিহ্ন দিয়ে। আর এইটি হচ্ছে বহিস্থ দ্রবণ, এটি কিন্তু কোষের ভিতরের দ্রবণ, মাঝখানে পুরোটি কোষ ঝিল্লি। বাইরের তলে খেয়াল করো যে এটি বাইরের তল, এটি ভিতরের তল এবং এখানে বহিস্থ দ্রবণ থেকে অ্যানায়ন এবং ক্যাটায়ন কে গ্রহণ করবে? লেসিথিন গ্রহণ করবে। লেসিথিন গ্রহণ করলে আয়ন লেসিথিন কমপ্লেক্স, যেটি আমরা বললাম একটি কমপ্লেক্স তৈরি করবে। এই কমপ্লেক্সটি তখন কি করবে? ভিতরের দিকে লেসিথিনেজ এনজাইমের ফলে ভিতরের দিকে প্রবেশ করবে এবং এই অ্যানায়ন ক্যাটায়ন সহ যে কমপ্লেক্সটি সেটি যখন ভিতরে প্রবেশ করবে তখনই কিন্তু লেসিথিনেজ এনজাইমের ক্রিয়াশীলতায় এটি ভেঙে যাবে, লেসিথিনটা ভেঙে যাবে, ভেঙে কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড তৈরি হবে এবং সাথে সাথে অ্যানায়ন এবং ক্যাটায়ন সেলের মধ্যে বা কোষের ভিতরে ছেড়ে দেবে। অনুরূপভাবে এই কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড এটিপি, তুমি খেয়াল করো যে কোলিন এস্টারেজ যে এনজাইম সেই এনজাইমের কার্যকারিতায় কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড যুক্ত হবে, যুক্ত হয়ে অ্যাসিটাইল কোলিন তৈরি করবে। এই অ্যাসিটাইল কোলিন কিন্তু আবার বাইরের তলে ফিরে যাবে, যেটিকে আমরা লেসিথিন হিসেবে দেখতেছি। অর্থাৎ কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড যখন যুক্ত হচ্ছে অ্যাসিটাইল কোলিন যে যৌগটি সেটি কিন্তু কি দিয়ে যুক্ত?
কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড। তো অ্যাসিটাইল কোলিনটি আবার বাইরে যাবে, যেটিকে লেসিথিন বলছি আমরা। বাইরে গিয়ে আবার সে অ্যানায়ন এবং ক্যাটায়ন গ্রহণ করবে, গ্রহণ করে আয়ন যে দুটো আছে সেই আয়ন লেসিথিন একটা কমপ্লেক্স তৈরি করবে। অনুরূপভাবে সেটি আবার কোষের ভিতরের তলের দিকে আসবে, এসে লেসিথিনেজ এনজাইমের ক্রিয়াশীলতায় লেসিথিনটা আলাদা হয়ে যাবে। লেসিথিন মানেই কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড, আর অ্যানায়ন দুটো ছেড়ে দেবে। এটি আবার পরবর্তীতে এটিপির কোলিন এস্টারেজ এনজাইম এবং এটিপির সহায়তায় আবার লেসিথিন তৈরি করবে। ঠিক লেসিথিন বাইরে চলে যাবে এবং সেটি আবার বহিস্থ দ্রবণ থেকে আয়নগুলো গ্রহণ করে কমপ্লেক্স গঠন করবে, আবার ভিতরের দিকে আসবে এবং অ্যানায়ন ক্যাটায়ন ছেড়ে দেবে। এইভাবে কিন্তু কি হবে, পর্যায়ক্রমে আয়নগুলো সেলের ভিতরের দিকে প্রবেশ করবে। এটি হচ্ছে প্রোটিন লেসিথিন বাহক মতবাদ। এই মতবাদটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং মতবাদের যে বিশ্লেষণ বেনেট ক্লার্কস 1956 সালে দিয়েছেন, তাদের কিন্তু মতবাদ অনুসারেই কিভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো কোষ ঝিল্লির বাইরের দ্রবণ থেকে ভিতরের দ্রবণে প্রবেশ করে সেটি কিন্তু ব্যাখ্যা করা হলো। তোমরা খেয়াল করো যে এখানে লেসিথিন হচ্ছে বাহক, যেটি অ্যানায়ন ক্যাটায়ন গ্রহণ করে একটা লেসিথিন কমপ্লেক্স তৈরি করে, আয়ন লেসিথিন কমপ্লেক্স, যেটি কোষের ভিতরে গিয়ে আবার ভেঙে যায়, লেসিথিন আলাদা হয়ে যায়, আয়নগুলো কিন্তু কোষের ভিতরে প্রবেশ করে। আমরা যেটি দেখলাম ছবির মাধ্যমে, পুনরায় এই লেসিথিনটি আবার বাইরের তলে ফিরে আসবে এবং আয়নগুলো গ্রহণ করে কমপ্লেক্স তৈরি করবে। তো আশা করি তোমাদের ক্লাসগুলো যে নিয়েছি ভালো লেগেছে, এবং আজকের যে সেশনটিতে আমি নিলাম সেটি বুঝতে অসুবিধা হয়নি। তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবা, বা আমার এই স্লাইডটি ভালো করে পড়াশোনা করে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জিজ্ঞেস করবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হব। তোমরা এই কোভিড-19 সেকেন্ড ওয়েভ বিভিন্ন দেশে এবং ইভেন আমাদের দেশে আসছে মনে করছে আমরা, সেই কোভিড-19 থেকে নিজেকে সুরক্ষিত রাখো। সরকারের স্বাস্থ্যবিধি মেনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং বাসায় এসে বারবার সাবান পানিতে হাত ধুতো করে নিজেকে কোভিড-19 থেকে মুক্ত রাখবে, এবং পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যকে তোমরা সচেতন করবে, তারাও যেন কোভিড-19 আক্রান্ত না হয়। তোমরা সর্বোপরি সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।